সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। তো সংসদে ভেঙে গেল, 12তম সংসদে ভেঙে গেল, তার কয়দিন পরে নির্বাচন হয়েছে, কোন সংবিধানে হয়েছে সেটা নিয়ে একবার প্রশ্ন আছে। না থাকলে আপনি সেই সংবিধানে ঢুকলেন কিভাবে? আপনি যত গল্পই করেন, আপনি ঢুকতে পারেন না। আপনি এখনো সংবিধানে ঢোকেন নাই। এবং আমাদের নির্বাচন কমিশন নির্বাচনের তারিখটা ঘোষণা করেছিল, তখন বলেন নাই সংবিধানের 123 অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচন ঘোষণা, আমি চ্যালেঞ্জ করলাম, দেখান। তার মানে সংবিধানের বাইরে, আপনি সংবিধানের বাইরে বসে নির্বাচন করছেন। সামনে প্রশ্ন আসতেই পারে, আপনি কিভাবে নির্বাচিত? এখন বলতে পারেন তুমি রাজ্জাকে জিজ্ঞেস করলে কিছু আসে যায় না। আসলে কিছু আসে যায় না। শেখ হাসিনাও তাই ভাবতো, কিন্তু যখন একটা ঐক্যমত তৈরি হয়ে যায় তখন তো বুলেট টুলেট কিছু চলে নাই। শেখ হাসিনা কিন্তু বলতে পারে নাই আমি সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রী আসি বইলে থাকতে পারে নাই, চলে যেতে হইছে। তো টাইম ইজ কামিং। আপনাকে তো নিয়মের ব্যত্যয় ঘটানো যাবে না। আর সেই নিয়মের ব্যত্যয় ঘটাই আপনি পার্লামেন্টে বসবেন আর ওইখানে বসে বসে আইন পাশ কইরা দেশবাসীরা মানতে বলবেন, কি কইরা সম্ভব? আপনি নিজের বিবেক থাকবে না, আপনি আইনের ঊর্ধ্বে থাকবেন আর আমাকে আইনের আওতায় নিবেন, এটা তো হয় না। এইবার আসেন মানবাধিকার কমিশন গঠন, বা আমি ওখানে যেতে চাই যে গণতন্ত্র, আমি সেটাই বলতেছি। আপনি গণতন্ত্রের রক্ষা কবচের ভিতরে একটু আগে তো আপনাকে বললাম বিচার নিয়োগের যে বিষয়। আবার আসেন মানবাধিকার কমিশন অধ্যাদেশ, এই যে বেসিক জায়গাগুলা আপনার কথায় কথায় বলে 133টা অধ্যাদেশ ছিল, 98টা পাস করছি। আরে ভাই, ভাইটাল জিনিস 5টা পাস করার নাই তো কি? হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? আপনি এটার ইউজটা কি? আপনি লোকের সংখ্যা বুঝে তো লাভ নাই। এই দেশের লোক এখন সেই জায়গাটায় নাই। কেন নাই সেটাও বলে দিচ্ছি। সেলিম ভাই আমার সামনে, ওনাদের দলের দায়িত্বশীল ব্যক্তিরা বলছিলেন জুলাই একটা ইমোশন, ওটা দিয়ে রাষ্ট্র চলে না। বলছে না, জুলাই একটা ইমোশন, ওটা দিয়ে রাষ্ট্র চলে না। অথচ আজকে কিন্তু জুলাইয়ের সময় যে এক দফা ঘোষণা আসছিল সেটার ঘোষককে, সেটা নিয়ে কারাকারি চলছে। পুরো জুলাইকে নেই তো কারাকারি। তার মানে কি, জুলাইয়ের একটা বিশাল ইম্প্যাক্ট বাংলাদেশের রাজনীতিতে এখন আছে। এবং এইটা বুঝতে পাইরা যে চলতে হবে সামনে জুলাইকে ধারণ করে, তাই এখন এটাকে ক্যাশ করার পরিকল্পনা। ক্যাশ করার পরিকল্পনা কেন বলছি? আপনি প্রফেসর ইউনূস সাহেব যে এই জুলাই জাদুঘরের উদ্বোধনে গেলেন, উনি কি ওনাকে যে গ্যালারিতে, দর্শক গ্যালারিতে ডাইকেই না ওনাকে বসাইলো প্রধানমন্ত্রীর পাশে, উনি কি জুলাই যোদ্ধা ছিলেন? উনি তো যত বড় আন্দোলন হয়েছে সব দল মিলে করছে, বিএনপিও করছে, উনি তো তখন প্যারিসে। 8 তারিখ আপনি ওনাকে বসাইলেন, কিন্তু এই মুক্তিযুদ্ধের আর এই যে জুলাইয়ের যারা অগ্রপথিক, আপনি বিএনপি আছেন, জামাত আছেন, XYZ আছেন, নো ম্যাটার, কিন্তু ফিজিক্যালি যে লোকগুলোর সামনে দৃশ্যমান ছিল তার ভিতরে ছাত্রদের কিছু নাম আছে যারা উপদেষ্টাও হয়েছিল, তারা আজকে একটা দলও করছে। তাদেরকে আপনি দাওয়াত দেন নাই তা না, গয়রহ কার্ড দিয়ে দিচ্ছেন না, তাদেরকে আপনার স্পেশাল দাওয়াত দিবেন। স্পেশাল দাওয়াত মানে কি? মঞ্চে বসবে। আচ্ছা, মঞ্চে যদি না বসান, আপনি যদি তারা দর্শক গ্যালারিতে বসায় রাখেন এবং তারা যদি যাইতো ওখানে, নাহিদরা যদি দর্শক গ্যালারিতে বসে থাকতো, তাহলে রেজাল্টটা কি দাঁড়াইতো? রেজাল্টটা দাঁড়াইতো যে জুলাই টোটাল স্বীকৃতি, কৃতিত্বটা মঞ্চে যারা বসা আছে তাদের। তাই তারা যায় নাই। কারণ আপনি তার কৃতিত্ব দিতে হবে। এই যে আমাদের স্বাধীনতার একটা ঘোষক নিয়ে আজও বিতর্ক চলছে। সংবিধানে লেখা আছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক। চুপ্পু সাহেব ক্ষমতায় থাকার, মসনদে থাকার লোভে গিয়ে ওইখানে বইতে লেখা আছে বঙ্গবন্ধু ঘোষক, উনি পার্লামেন্টে পড়লেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। আপনি পড়েন ভাই, আপত্তি নাই, দেশবাসী তো দেখলো। এই যে প্রহসন, এই প্রহসন করে আপনারা ক্ষমতায় বসে থাকবেন আর এই প্রহসন করে দেশ চালাবেন, পারছেন না, নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। এখন সব ওপেন মানুষের কাছে। তো আপনি নিজে আগে ট্রান্সপারেন্ট হইতে হবে। বাংলাদেশ চালাইতে হলে প্রথম শর্ত হলো আপনার ট্রান্সপারেন্ট, স্বচ্ছতা। স্বচ্ছ যিনি হন না, এই যে ঘোলাটে লোকগুলা বসেন, ঘোলাটে লোকগুলা বসার মানে হচ্ছে এই এদেরকে ক্যাশ করে, তুমি এই ঘোলাটে আত্মা নিয়ে আসছো, তুমি স্বচ্ছ না, তুমি এই করতে হবে, তা নাহলে এই বাটে পড়বা। তাই চলতেছে। আপনি দেখেন না দেশটা কিভাবে চলে। এই যে আপনি বললেন যে নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণটি আসলে সরকারের নিয়ন্ত্রণ নেই না দেশের ব্যবস্থাপনায় ত্রুটি, দুর্বলতা? আপনি একটা জিনিস লক্ষ্য রাখেন, যেমন ধরেন এই যে বর্তমান যে সরকার ক্ষমতায় আছেন, তার কিন্তু রাজনৈতিকভাবে ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনাটা খুবই কম।
খুবই কম। কেন কম? না, আমরা বিরোধী দলকে তো দেখছি রাজপথে কর্মসূচি পালন না, করছে। কর্মসূচি পালন করুক, কেন কম সেটা বলি। ধরেন বিরোধী দলে অন্যতম দল আছে জামাত, আসন সংখ্যা 68, নারী আসন আরও আছে 8টা, 76। তামাশা না। মুক্তির চেতনা এমন পর্যায়ে গেছে আমাদের দেশে, চেতনা হইতে হইতে এই চেতনার সময় সবচেয়ে বেশি সিট তারা পাইছে, মানে তাদের জীবদ্দশায়। এর আগে তো এই সিট পায় নাই। তাহলে কি মুক্তিযুদ্ধের চেতনার যে চিৎকার, সেটা কি জনগণ অ্যাকসেপ্ট করে নাই? নাহলে 68টা সিট কিভাবে পায়? কারণ জনগণ চিন্তা করছে যে হ্যাঁ, মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করা হয়। আচ্ছা, এই যে 76টা সিট তার আছে নারী আসন নিয়ে, সে এই পার্লামেন্টে কেন ডিস্টার্ব করবে? কারণ সে একটা বিরোধী দলের পতাকা লাগায় ঘুরতেছে। তোমরা তাকে রাজাকার বলো, সে তার বিদেশি বাংলাদেশের পতাকা লাগায় ঘুরতেছে। সুতরাং এই 5 বছরে সে আরও সাংগঠনিকভাবে শক্ত হওয়ার প্ল্যান করবে। এনসিপি একটা দল, সকাল বিকাল যাদেরকে টিভিতে ডাইকে এনে আপনারা বলেন তোমার আয়ের উৎস কি, আর কোনো দলের ডাকার ক্ষমতা আপনাদের নাই। আর কোনো দলের ক্ষমতা নাই আপনারা জানেন রাজনীতিবিদরা কেমনে চলে, আমরা জানি। কিন্তু ওই কয়টা ছেলের নরম পাইছে না, এসে তাদেরকে জিজ্ঞেস করেন বারবার, উৎস কই, টাকা পাও কই, চলো কেমনে, প্রাডোতে উডো কেমনে, ইত্যাদি ইত্যাদি। তো এটা বলে দুর্বল বলে। কিন্তু 6টা সিট পাইছে। বাংলাদেশ এসে প্রথম একটা রাজনৈতিক দল যে 1 বছর যার বয়সে 6টা সিট পাইছে। এখন কেউ কেউ বলে 6টা সিট দেওয়া হয়েছে, দেওয়া হলে তো পুরো ইলেকশনটাই বাতিল হয়ে যায় বেটা। কাজে 6টা সিট পাইছে। তো যারা 6টা সিট পাইছে তারা কি করবেন? 2টা নারী আসন, 8টা সিট। রাশেদ খানের জিন্দিগিতে একটা সিট পায় নাই, আওয়ামী লীগের করুণায় পাইছে। তো এখন তারা 8টা সিট পাইছে। তারা কি করবে? পার্লামেন্ট থাক, আমরা দলটা গুছাই। কিন্তু এই দিক দিয়ে সমস্যা নাই। প্রশ্ন অন্য জায়গায়। আপনার বিদ্যুৎ বিল বাড়াচ্ছেন, আকাশচুম্বী, গ্যাস বিল আকাশচুম্বী, গ্যাস নাই। এবং তাত্ত্বিকভাবে কোনো উপদেষ্টা বলেন গ্যাস বিল বাড়লে কী হবে, টাকাটা তো দেশের বাইরে যাচ্ছে না, আপনাকে রাইটটা কে দিছে যে আমার কাছে টাকা চুইসে নিয়ে আপনি রাখবেন? পকেট খালি হচ্ছে তো। আমার টাকা চুইসে নিয়ে আপনি রাখবেন, আপনাকে রাইটটা কে দিছে? চিবিয়ে চিবিয়ে বলে, মানে অসহ্য। আপনি এইভাবে কথা বলতে পারেন না। আবার আরেকজন দায়িত্বশীল মন্ত্রী বলছেন আজকে বিদ্যুতের কোনো ঘাটতি নাই, গ্রামগঞ্জে বিদ্যুতের অভাব নাই, লম্বা লাইনটা লম্বা খুব, কোথাও কেটে গেলে খুঁজে বের করতে সময় লাগে, তাই লোডশেডিং থাকে। এগুলো কোনো যুক্তি? এটা ইয়ের মতো। কেউ কেউ বলতেছে এখন ইলেকট্রিক চুলা চালায়, সেই জন্য বলতেছে শর্ট। যেটা হাসান মাহমুদ বলছিল প্রচুর মোবাইল রিচার্জ করে, তাই বিদ্যুতের ঘাটতি। আমরা যে কোথায় আসি আমি জাস্ট আমার মাথায় ধরে না। আপনি গণতন্ত্র খুঁজেন, আপনি আগে ঠিক হন। টু দ্য পিওর অল থিংস আর পিওর। আপনি নিজে ভালো তো জগৎ ভালো। এটা যারা লিখছে, আজও বাংলাদেশে কোনো দার্শনিক পয়দা হয় নাই যে কথাটা মিথ্যা, যে টু দ্য পিওর অল থিংস আর পিওর। তা নাহলে আপনার কথা শুনবে না কেন? ক্ষমতাসীনদের অনেকে তো বিষয়টি উপলব্ধি করেন। আপনি জানেন একজন সংসদ সদস্য কথা বলেছেন, আপনি এই সংস্কার না করলে হবে না তো। একটা আগে বললামই তো, সিএমএস কেন এত ক্লিন থাকে, ঢাকা মেডিকেল কলেজ চলে না কেন? আপনি হাঁটতে হাঁটতে যাইতেছেন, যেদিকে চোখ যায় আই এম দ্য বস, আমি যা বলি তাই হবে, এখান থেকে একটা রাস্তা হবে। রাস্তাটা যাচ্ছে কোন দিকে জানেন? হাওরের মধ্যে দিয়ে। আব্দুর রহমান সাহেব হামিদ সাহেব নিয়ে গেছে কোত্থেকে? হাওরের মধ্য দিয়ে। একটা সভ্য জগতে এটা চলে নাকি? একটা হাওরের মধ্যে দিয়ে রাস্তা নিয়ে দুই পাশে কি করে দিলেন? দুই পাশের পানি চলাচল কি করে দিলেন আপনি? দিস ইজ, এই হলো আবেদন। আমি হাইটে যাইতেছি, হ্যাঁ এখানে একটা খেলার মাঠ হওয়া দরকার। আমি হাইটে যাইতেছি, এখানে এই ক্যান্টিন হওয়া দরকার, বইলে দিলে হয়ে। দিস ইজ নট, এটা পলিসি না। আপনার সব সিস্টেমে চলবে অটো। এই অটো করার জন্য যে সংস্কারটা দরকার ছিল, সেই সংস্কারের জন্য গণভোটের সাথে জুলাইয়ের বাস্তবায়ন আপনি করছেন না কেন? আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলতেছি, জুলাই সনদ যদি 100% বাস্তবায়ন করা হয়, এই দেশের কোনো ক্ষতি হবে না। নাম্বার 1, কেউ যদি বলতে পারে দেশের ক্ষতি হবে, আমি আর টকশোতে আসবো না। নাম্বার 2, দেশের জনগণের কোনো ক্ষতি হবে না। দেশের ক্ষতি হবে না, দেশের জনগণের ক্ষতি হবে না। আপনার সমস্যা কি? বাড়তি কোনো পয়সা খরচ হবে না। সমস্যাটা কি? তাহলে সবাই একমত হচ্ছে না কেন? হচ্ছে না কেন? দলীয় ক্ষমতা খর্ব হয়ে যায়। 1, 2, আপনি দুর্নীতি করে চাপা দিতে পারবেন না, সিস্টেমে দুর্নীতি বের করে ফেলবে। এখন আপনি দুর্নীতি করে চাপা দিবেন, নেক্সট যে সরকার আসবে তাকে দুর্নীতির টাকা শেয়ার দিয়ে ওটাকে চাপা দেওয়াবেন। দ্যাট ইজ দ্য থিং হ্যাপেনিং। এই রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি বলছিলেন যে যেহেতু জুলাই সনদ এখনো কার্যকর নয়, বর্তমান প্রচলিত পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন হবে, সেখানে 70 অনুচ্ছেদ কার্যকর হবে কিনা। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বিরোধী দল কেন কর্নেল ওলিকে প্রার্থী করলেন। রাষ্ট্রপতি আলোচনাকে ঘিরে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে সরকার এবং বিরোধী দলের নিজস্ব কোনো দৃষ্টিভঙ্গি কাজ করছে কিনা, যেটি বাংলাদেশের রাজনীতিতে এক বড় ধরনের প্রভাব রাখতে পারে।
ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক সেলিম ভাই। আপনি প্রথম বলছেন সংবিধানের ৭০ অনুচ্ছেদ, ওখানে বলাই আছে যে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবে না, এবং দলীয় সিদ্ধান্তের বাইরে যদি ভোট দেয় তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। সুতরাং আপনি নিশ্চিত থাকতে পারেন যে দলীয় ভোট সব বিএনপির প্রার্থী পাবে। এখন প্রশ্ন হচ্ছে ভোটের সিস্টেমটা কি? ভোটের সিস্টেম আপনি যদি গোপন রাখেন, আমি তো জানি না ঠিক প্রেসিডেন্ট ভোট কীভাবে দেবে, সেলিম ভাই হয়তো আমার চেয়ে ভালো জানবেন। সেলিম ভাই হয়তো প্রথমবারের মতো দিবেন। হ্যাঁ, যাই হোক, আমি জানি না। সেলিম ভাই আপনি বলেন তো, ভোটটা কি গোপন থাকবে নাকি? এটা আপনার গোপন থাকারই কথা, যেটা আমরা থাকার কথা বলতে কি, মনে করেন গোপন থাকলে তো আমার ভোট আমি কারে দিব কেউ তো জানার কথা না। জানার কথা না। তাহলে তো ফ্লোর ক্রসিং করলাম কি করলাম না সন্দেহ থাকবে, যে 213টা ভোট তো কথার কথা যে এনে 50টা কম পাইছে বিএনপির প্রার্থী, তাহলে বিএনপি ভাবতে পারে যে আমার 50টা ভোট গেল। কিন্তু কোন 50 জন, আমার কাছে মনে হয় বিষয়টা এরকম না। আমি যেটা পত্রিকায় পড়লাম তাতে বোধহয় আপনি কোন প্রার্থীকে দিবেন, প্রার্থীর পাশে আপনার নাম দেওয়া হবে এবং কোন আসনের এমপি এটা লিখতে হবে, এটুকু আমার ধারণা। কাজে ওই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে ইট ইজ সার্টেন যে বিএনপির প্রার্থী যিনি থাকবেন সে পাশ করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কর্নেল অলিকে যে প্রার্থী বানানো হইল এরকম একটা অবস্থায়, সেটা কিন্তু একটা প্রশ্ন, একটা কোশ্চেন মার্ক। এটা কোশ্চেন মার্ক যদি আপনি আনেন তাহলে আমার কাছে একটা আলোচনার বিষয় হয়। আপনি ওইভাবে চিন্তা করেন। আমরা এই মুহূর্ত পর্যন্ত জানি যেটুক, আমার মনে হয় বিএনপির তরফ থেকে কাকে দিবে আমরা জানি না, এখনও কিন্তু স্থির হয় নাই। বাট 11 দলীয় যে বিরোধী দল, 11 দলীয় জোট, তারা কিন্তু কর্নেল অলি সাহেবকে অলরেডি ডিক্লারেশন দিচ্ছেন। তার ক্রাইটেরিয়া কি? উনি একজন আর্মি অফিসার ছিলেন, এবং উনি একজন বীর বিক্রম, এবং উনি একজন মুক্তিযোদ্ধা। আবার যদি আমি ফখরুল ইসলাম আলমগীর দিকে যাই, আমি কারো দোষ দিচ্ছি না বা নিন্দা করছি না। ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পারিবারিক ব্যাকগ্রাউন্ডে বলা আছে, তার ফ্যামিলিতে তার পিতা মুসলিম লীগ করতেন, তিনি মন্ত্রী ছিলেন। তো আমরা তো মুসলিম লীগ করা মানি তখন তাদেরকে রাজাকার ধরা হয় স্বাধীনতার পর থেকে। তো সেই হিসাবে তিনি তার পরিবারের পারিবারিক প্রশ্ন আসে। তো পারিবারিক প্রশ্ন যদি আনেন তাহলে বিএনপির যোগ্য প্রার্থীকে। পারিবারিক প্রশ্নটা আমি কেন বলতেছি, বাংলাদেশে ইনশাল্লাহ তাআলা গত 53-54 বছর যাবৎ মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের বাইরে কিছু নাই। সুতরাং ইউ মাস্ট পে অনার টু এ ফ্রিডম ফাইটার। তা সেদিক থেকে যদি আপনি বিবেচনায় নেন, ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি বিএনপির প্রার্থী হন, আর কর্নেল অলি সাহেব যদি 11 দলীয় জোটের প্রার্থী হন, আমি তো মনে করি সবার ভোট তাকে দেওয়া উচিত, যেহেতু উনি কনফার্ম একজন বীর বিক্রম এবং নিজে একজন মুক্তিযোদ্ধা। কারণ আপনি স্বাধীনতার মুক্তিযুদ্ধের পক্ষে, চেতনার পক্ষে, ফুল টাইম চেতনার পক্ষে। তো আপনি চেতনার পক্ষে থেকে যদি ভোট চেতনার পক্ষে না যায়, তাহলে তো এটা ইনজাস্টিস। সেক্ষেত্রে আমি মনে করি বিএনপির একজন ভালো প্রার্থী আছে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমাকে কি বিএনপি ভাত মাছ দিবে না? আমি জেনুইন কথাটা বলছি। বিএনপিতে একজন ভালো মুক্তিযোদ্ধা আছে, যিনি নিজের মুক্তিযুদ্ধ করেছেন, উনি মেজর হাফিজ, যিনি বর্তমান ভারপ্রাপ্ত দায়িত্বেও আছেন। উনি মেজর হাফিজ। আপনি দেখেন একজন ব্যক্তি কতটা ক্রাইটেরিয়া দেন, মুক্তিযোদ্ধা হাফিজ, মেজর হাফিজ, ফুটবলার হাফিজ, তারপরে সাংসদ হাফিজ, মন্ত্রী হাফিজ, স্পিকার হাফিজ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ। তো বিএনপিতে তো এর চেয়ে যোগ্য কোনো লোক নাই। এবং যদি মুক্তিযোদ্ধা হাফিজ ইলেকশন করেন আর মুক্তিযোদ্ধা কর্নেল অলি নির্বাচন করেন, সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা হাফিজ যদি ভোট জামাতের ভোটগুলোও পান, তা তো আমার কাছে ভালো লাগবে। কিন্তু যদি মুক্তিযোদ্ধা কর্নেল অলি ইলেকশনে দাঁড়ান আর বিএনপির তরফ থেকে আরেকজন এমনভাবে দাঁড়ান যার এই মুক্তিযোদ্ধা হিসেবে তার পরিচয় নাই, যার পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে বিতর্ক আছে, সে যদি পাশ করে, তখন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলা তাদের জন্য নিষেধ হওয়া উচিত আমি মনে করি। তো সেই হিসাবে একটু রাজাকিবে আপনার সঙ্গে যোগ করি, যেটি এরশাদ হোসেন সেলিম বলেছেন যে আরেকটি নির্বাচন এর আগে হয়েছে 91 সালে, যেটি তখন বিএনপির প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, আর বিরোধী দল থেকে দেওয়া হয়েছিল বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। নিশ্চয়ই তাদের দুজনেরও আপনি যদি ওইভাবে নিয়ে আসেন, জানেন, তখন আব্দুর রহমান বিশ্বাসই জয়ী হয়েছিলেন। ওইটাতে বললাম, ওইভাবে যদি বিষয় নিয়ে আসেন, তাহলে একটা কথা বলে দেই, এই মুক্তিযুদ্ধের চেতনাটা একটা রাজনৈতিক ইস্যু। নোবডি, কেউ ফিল করে না।
ফিল করলে আপনি মুক্তিযোদ্ধার মেয়েরে রাজাকারের ছেলের সাথে বিয়ে দিচ্ছেন, আবার গল্প করেন। মানুষ, বাংলাদেশের লোকগুলোই জানি কেমন। আপনি যেটা টিকিয়ে রাখতে পারবেন সেটা বলেন কেন? আপনি মুক্তিযুদ্ধের এত গুরুত্ব দেন, মুক্তির জন্য জীবন দিয়ে দিতেছেন, হাতাহাতি হয় টকশোতে, যাদের বয়স ৭৫-৭৬ তারা হাতাহাতি করে, উত্তেজনা দেখলে নার্ভাস হয়ে যায় দেশ জাতি। তাহলে আপনি মুক্তিযোদ্ধা ভোট পাবেন না কেন? এই জন্য আমি বলবো, মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়ন করতে হইলে, মুক্তিযুদ্ধের প্রতি সম্মান দেখাইতে হইলে বিএনপির মধ্যে একমাত্র প্রার্থী এখন এই মুহূর্তে মুক্তিযোদ্ধা হাফিজ। তাহলে কি কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী করে জামাত এবং ১১ দল মুক্তিযোদ্ধার প্রতি এখন যদি মনে করেন এখানে ফখরুল ইসলাম আলমগীর সাহেব এমপি থাকেন, প্রেসিডেন্টের পদে থাকেন, আর ওইদিকে যদি কর্নেল অলি সাহেব থাকেন, তাইলে যদি ফখরুল ইসলাম আলমগীর সাহেব পাশ করেন আর কর্নেল অলি যদি ফেল করেন, তাহলে জাতি সুচিন্তিত মতামত দিছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। যেটি আমি আপনার কাছে জানতে চাই যে জামায়াতে ইসলামীর নেতৃত্বে যে ১১ দল, তারা কি আসলে তাদের এখন যে কার্যক্রম আপনি জানেন, আমি একটু পিছনে যেতে চাই। বিরোধী দলের নেতার বাসভবনের আলোকচিত্র থেকে শুরু করে, আলোকচিত্র প্রদর্শন থেকে শুরু করে, এবং কর্নেল অলিকে রাষ্ট্রপতি মনোনয়ন দেয়া, তারা কি মুক্তিযুদ্ধের প্রতি ঝুঁকে গেল কিনা? ডেফিনেটলি। আপনি যখন একটা মুক্তিযুদ্ধের, শোনেন, কর্নেল অলি সাহেব জামাতে যোগ দিলে, বাংলাদেশের ক্যারেক্টারটা কেমন জানেন? আপনি জামাতে যোগ দিলে রাজাকার হয়ে যাচ্ছেন, কিন্তু জামাতের লোক এসে যদি আপনার দলে যোগ দেয় তখন আপনাকে রাজাকার বলা হয় না। মানে ওইখানে গেলে রাজাকার হয়ে যাবেন, এইখানে আসলে আবার ওই রাজাকার পরিশুদ্ধ হয়ে যায় অন্য একটা দলে গেলে। এই যেমন ধরেন আমাদের প্রায়ত হাসিনা, মানে কি বলে, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা তার মেয়েরে যখন বিয়ে দিয়ে দিলেন, আমরা জানি রাজাকারের ছেলের কাছে, ওটা জায়েজ হয়ে গেছে, ওটা নিয়ে কোনো বিতর্ক নাই। ওই 16 বছর কেউ কথা বলে নাই। সুতরাং এই যে আপনার একটা, এইগুলো দিয়ে প্রমাণ করা যায়, যে ধাপে ধাপে প্রমাণ করা যায় মুক্তিযুদ্ধের চেতনা না শুধু ক্যাশ করা। তাহলে আমি আবারও জোরালো কণ্ঠে বলছি, যদি আজকে যেমন আমার এখানে শাহাদ হোসেন সেলিম ভাই আছেন, উনি যদি মনে করেন বিএনপিতে এমন একজন লোক প্রার্থী দেয় যিনি মুক্তিযোদ্ধা না ব্যক্তিগতভাবে, আর অন্য জায়গাতে একজন মুক্তিযোদ্ধা দাঁড়ায়, কোনো শর্ত ছাড়াই তো মুক্তিযোদ্ধার পাশ করা উচিত এবং দলকে বলা উচিত উনি মুক্তিযোদ্ধা, পে অনার টু এ ফ্রিডম ফাইটার। অন্যথায় এটা প্রমাণিত হবে যে এটা শুধুই কথার কথা। এইটি নিয়ে আসলে আপনি বলছেন যে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। অবশ্যই 55 বছর ধরে যেটি হচ্ছে সেটি থেকে তো বেরিয়ে আসার কথা ছিল, বা সেটিই তো 5 আগস্টের একটা আকাঙ্ক্ষা ছিল। সেখানে কেন জোর দিচ্ছেন না, বা সেই জায়গাগুলো কেন রাজনৈতিক, সেই কথাটা আপনি শুরুতে বলছেন যে টেকসই গণতন্ত্র। টেকসই গণতন্ত্র মানে আমি এক জায়গায় ঘুরতে গেলাম, গিয়ে দেখলাম যে ভাই এখানে তো একটা, এই এলাকায় প্রচুর জেলে আছে। আচ্ছা, তো জেলে আছে তো খাল শুকিয়ে যাইতেছে, তাই খালটা খনন করতে হবে, পানি প্রচুর আনতে হবে, পইলা চইলে আসলাম। এভাবে রাষ্ট্র ঠিক হয় না। রাষ্ট্র ঠিক হওয়ার জন্য আপনার প্রাতিষ্ঠানিক যে পরিবর্তনটা দরকার। যেমন আপনি ধরেন একজন ব্রিগেডিয়ার জেনারেল চালান সিএমএইচ, জি হ্যাঁ, ব্রিগেডিয়ার জেনারেল যে সিএমএইচটা চালায় সেটা ঝকঝক চকচক করে কেন? ওই ব্রিগেডিয়ার সাহেব ঢাকা মেডিকেল কলেজ চালাইতে দেন ডাইরেক্টর হিসাবে, আমি লিখে দিতে পারি। ব্রিগেডিয়ার তো দূরের কথা, আর্মি চিফকে চালাইতে দেন, ব্যর্থ হয়ে জানাই ঢাকা মেডিকেলও যিনি চালান উনিও আর্মি অফিসার। আমি তো সেটাই বলছি, তাহলে সিএমএইচ তো ঝকঝক চকচক করে, কিন্তু ঢাকা মেডিকেল কেন পারে না? কারণ প্রাতিষ্ঠানিক যে সিস্টেমটা, এই যে আপনি একটু আগে বললেন যে টেকসই গণতন্ত্র, টেকসই গণতন্ত্রের কতগুলো শর্ত থাকে। নাম্বার 1, নাগরিকের ভোটের অধিকার। নাম্বার 2, নাগরিকের বিচার পাবার অধিকার। নাম্বার 3, নাগরিকের স্বাধীনভাবে কথা বলা এবং চলার অধিকার। এখন আসেন ভোটের অধিকার। ভোট যেটা দেখেন, আপনি আনুষ্ঠানিকভাবে ভোট দেখতেছেন, কিন্তু ভোটের পরে বলা হয় জাহিদুরে পাশ করানো হয়েছে, ও মিস্টার এক্স রে পাশ করানো হয়েছে, এই কথা কিন্তু হয়। এই যে পাশ করানো হয়েছে মানে ভোট হয় নাই, আর পাশ করানো হয়েছে মানে ওই সিটটা বিতর্কিত। আচ্ছা, এবারের ভোটেও অনেকগুলো আসনে এভাবে বলা হয়েছে। তার মানে কি, আপনি যে 2টা আসনের কথা বলছেন, যে কেউ বলছেন নাহিদকে পাশ করানো হয়েছে, ডাক্তার শফিকুর রহমানের পাশ করানো হয়েছে, যদি তাই হয়ে থাকে তাহলে তো 2টা সিটের নির্বাচন হয় নাই। আপনি জিনিসটা বুঝছেন? এই যে মস্করা করে এসে বইলা ফালায় টকশোতে এসে যে সমস্ত দলের লোকেরা একবারও ভাবে না বললাম কি, তুমি যেটা বললাম মানে 2টা সিটে নির্বাচন হয় নাই, এটা তো এই 2টা তো হয়ই নাই, যেহেতু দেওয়া হয়েছে, তাহলে বাকি 298টার অবস্থা কি? কোশ্চেন মার্ক হয়ে যায় না, বিতর্কিত করে যায়, বাহবা নয়, সস্তা বাহবা, পপুলারিটি।
এখন আসেন, আপনি যে নাগরিকের বিচার অধিকার দিবেন, বিচার দেওয়ার অধিকারের পূর্ব শর্ত কি? স্বাধীন বিচার ব্যবস্থা। স্বাধীন বিচার ব্যবস্থার জন্য দরকার কি? স্বাধীন সচিবালয়, বিচার সচিবালয়। সেটা কি করলেন? এই ক্ষমতা এসে সেলিম ভাইয়েরা বন্ধ করে দিলেন। তারপরে বলা হয়েছিল বিচারক নিয়োগ যে অধ্যাদেশ, সেটাকে আইনে রূপান্তর করলেন না। তাহলে আপনি স্বাধীন বিচার কিভাবে দিবেন? এরপরে আসেন নাগরিকের স্বাধীনভাবে চলার অধিকার, বলার অধিকার, সেটার সাথে সম্পর্কিত হলো গুম অধ্যাদেশ। সেটাকে আপনি আজও আইন বানান নাই, পোক্ত করে আনবেন বলছেন, পোক্ত করে আনবো, এই জন্য এটা পাশ করাইলাম না। 5 মাস কিন্তু পার হয়ে গেছে। তার মানে আপনি নাগরিক অধিকার নিশ্চিত করতেছেন না, স্বাধীনভাবে চলার অধিকার নিশ্চিত করতেছেন না, কে চলতে পারে কি পারে না সেটা ইমেটেরিয়াল। বিচার ব্যবস্থা নিশ্চিত করতেছেন না যে বিচার পাবে, সুতরাং আপনার টেকসই গণতন্ত্রের দিকে নাই। এগুলোই তো গণতন্ত্রের রক্ষা কবচ। জি, অথচ আপনি হাঁটতেছেন এক জায়গায় গেলেন, হ্যাঁ আমার এখানে একটা স্টেডিয়ামের দরকার, ঘোষণা করে দেন একটা স্টেডিয়াম হয়ে গেল। দিস ইজ নট দ্য ওয়ে টু লিড দ্য কান্ট্রি। রাজ্জাকি ভাই বলছিলেন যে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন যে 11 দলীয় জোটের কথা আছে, সেখানে একজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয়েছে। আপনি জানেন যে বিরোধী দলীয় নেতার বাসায় যে আলোকচিত্র প্রদর্শনী, সেখানেও 7ই মার্চের ভাষণের একটা আলোকচিত্র ছিল। জামাত যদি মুক্তিযুদ্ধকে এবং বাংলাদেশকে নিজের থেকে ধারণ করে, বিএনপির সেখানে কি কোনো ঘাটতি আছে কিনা? রাজ্জাকি ভাই যেটি বলছিলেন যে সবারই উচিত কর্নেল অলিকে ভোট দেওয়া। আচ্ছা, সবার উচিত কিনা সেটা বলতে পারবো না, রাজা ভাই বলতে পারবে। এখন জুলাই সনদের কথা আপনারা বলেছিলেন, তো জুলাই সনদে যেটা আছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, সংবিধানে এই রূপ যুক্ত করা হবে যে বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী আইনসভার উভয় কক্ষ, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ সদস্যদের গোপন ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিদ্যমান সংবিধান অনুচ্ছেদ 48/4 বর্ণিত যোগ্যতাসমূহ এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সময় কোনো ব্যক্তি বা কোনো রাষ্ট্রীয় সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকিতে পারিবেন না। এটা এখানে আপনার একটি রাজনৈতিক দল ছাড়া প্রত্যেকটি এটা একমত হয়েছেন, ইনক্লুডিং আপনার এনসিপি, জামাত, সবাই। একটি রাজনৈতিক দল বলতে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ, এখানে আপনার দ্বিমত পোষণ করেছেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এটা আর কি। তো যেহেতু এখন পর্যন্ত উচ্চকক্ষ গঠিত হয় নাই, তো নিম্নকক্ষের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবে। ভবিষ্যতে যদি কখনও উচ্চকক্ষ গঠিত হয়, তাহলে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সদস্যদেরকে দিয়েই আপনার রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। এটা আমাদের আপনার জুলাই সনদের অঙ্গীকার। এই অঙ্গীকারকে আমরা আপনার বাস্তবে রূপ দিতে চাই এবং প্রতিটি রাজনৈতিক দলের অঙ্গীকারবদ্ধ এটাকে রাজনৈতিকভাবে তারা আপনার বাস্তবে রূপ দেবে আর কি। আর যেটা বলেছেন যে আপনার ওই মুক্তিযোদ্ধার বর্তমান যেটা বিরোধী দল প্রার্থী দিতে পারে, কারণ গণতান্ত্রিক অধিকার, তারপরে সরকারি দল বিরোধী দল মিলে ভোট দেবেন এবং এটা গোপন ভোটের মধ্যেই হবে এই জিনিসটা। আর আপনার সেখানে তো বুঝে যায় জি প্রার্থী বিরোধী দলের অপশন আছে। কর্নেল অলি সাহেবকে মনোনয়ন দিয়েছেন বিএনপি, এখন পর্যন্ত তার মনোনীত প্রার্থীর মানে আপনার করেন নাই, ডিক্লেয়ার করেন নাই। ডিক্লেয়ার করার পরে সেটা যাকে ডিক্লেয়ার করে সেখানে তখন তাকে ভোট দেওয়া হবে আর কি। তো সময় জানি আর 2 দিনের মধ্যে হয়তো সবাই জানতে পারবেন যে হ্যাঁ, কালকের মধ্যে জেনে যাবে, হয়তো কালকের মধ্যে সবাই জেনে যাবে আর কি। তো এটা তো রাষ্ট্রের সর্বোচ্চ একটা পদ, রাষ্ট্রের সর্বোচ্চ পদে আপনার সবচেয়ে ভালো গ্রহণযোগ্য ব্যক্তি নির্বাচিত হলে ভালো হয় আর কি। তো এর আগে দিয়ে ধরেন কিছুটা ব্যর্থ ঘটানো হয়েছে, সেই ব্যর্থটা আশা করি খুব সুন্দরভাবেই এটা আপনার পরিপূরক হিসাবে আপনার দাঁড়াবে। আর বিরোধী দলের তো অনেকগুলো, আমি তো বললাম যে রাজনীতিতে অনেক সময় কৌশল আছে, অনেকগুলো কৌশল আছে। কৌশল অংশ হিসেবে তারা মানে 7ই মার্চের আপনার ছবি দিয়ে জিয়া রহমান সাহেবের স্বাধীনতার ঘোষণাটা দেন না, এটা তাদের সেই কৌশল তাদের হতে পারে এই ব্যাপারে। আর প্রার্থী দাঁড় করিয়েছেন একজন মুক্তিযোদ্ধাকে, সেটা তো কোনো মানে উনি একজন যুদ্ধকালীন সময়ে আপনার উপাধি পেয়েছেন, যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এটা তো আর কেউ অস্বীকার করছেন না। তো তার বর্তমান রাজনৈতিক অবস্থান তো আপনার সেই আপনার মুক্তিযুদ্ধের সময়কার জুলাই সনদের কথা বলছিলেন সেলিম ভাই। জুলাই সনদে বলা হচ্ছিল যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা এক ধরনের ভারসাম্য আনা হবে, একটা আলোচনা হয়েছিল। সে বিষয়ে আসলে কি সিদ্ধান্ত হয়েছে, বা সে ধরনের ভারসাম্য যদি আনা হয় তাহলে রাষ্ট্রপতির পদটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে? না দেখুন, এখানে তো আপনার ওই রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে আমরা সুনির্দিষ্টভাবে আলোচনা করেছি। যেমন আপনার রাষ্ট্রপতির একটা ক্ষমতা আছে আপনার ফাঁসির আসামিকে মওকুফ করার ব্যাপারে, বুঝছেন না? তো তৎকালীন সময় এটার যথেষ্ট অপব্যবহার হতে আমরা দেখেছি আর কি। একদম চিহ্নিত খুনি লোককেও রাষ্ট্রপতি ক্ষমা করেছেন, কাউকে বর্ডার পাস করতে দিয়েছেন। আবার কোনো আপনার ফাঁসির আসামি আপনার জেলে আপনার বিয়ে করেছেন, বাসরত করেছেন। তো সব মিলিয়ে
জুলাই সনদে আমাদের একটা আলোচনা হয়েছে, সেটা হলো যে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন, তবে সেখানে একজন 3 সদস্যের একটা কমিটি করে দেওয়া হয়েছে, কমিটি সেটা ওনাকে বিয়ে করবেন আর কি। রাষ্ট্রপতি আপনার সুপ্রিম কোর্টের যে কোনো বিচারপতিকে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের যে কোনো বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে পারতেন, যে কোনো বিচারপতিকে। কিন্তু এখন বলা হয়েছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের টপমোস্ট যিনি আছেন সিনিয়র এবং সেকেন্ড যে আছেন তিনি, এটা বিএনপি ইয়েতে এইভাবে রাষ্ট্রপতির ব্যাপারে করেছে আর কি। আমরা আপনার ক্ষমতাকে আমরা একটা মোটামুটি সুনির্দিষ্ট করে দিয়েছি। আর এছাড়া আপনার ঐক্যমত্য কমিশন সেটা সে সময় তো এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে, ঐক্যমত্য কমিশনের ভূমিকা। ওনারা হঠাৎ করে আপনার রাষ্ট্রপতির ব্যাপারে আমাদেরকে একটা অনেকগুলো ক্ষমতা দিয়ে রাষ্ট্রপতিকে একটা প্রস্তাব আমাদের সামনে দিয়েছেন। তো সেই প্রস্তাবের মধ্যে দেখা যাচ্ছে যে তাহলে নির্বাহী বিভাগের কোনো কাজ থাকে না। নির্বাহী বিভাগের অনেকগুলো কাজ আপনার যেটা আমরা চিন্তা করতে পারি না। ধরেন আপনার এখানে অ্যাটর্নি জেনারেল নিয়োগ, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ, তথ্য কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ, আইন কমিশনের চেয়ারম্যান নিয়োগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নিয়োগ, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ, সশস্ত্র বাহিনী সমূহ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধানদের নিয়োগ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিচালক ডিজিএফআই এর মহাপরিচালক নিয়োগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এর এনএসআই এর মহাপরিচালক নিয়োগ। তো হঠাৎ করে দেখলাম যে ক্ষমতাহীন রাষ্ট্রপতিকে একদম ফ্রাঙ্কেস্টাইনের মতো ক্ষমতা দেওয়া, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীকালে আপনার অনেকগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়ে না, জুলাই সনদে আমি আপনাকে বলি, জুলাই সনদে আছে রাষ্ট্রপতিতে আপনার সেটা হলো যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সদস্য, তথ্য কমিশনের প্রধান এবং কমিশনার, বাংলাদেশ প্রেস কাউন্সিল কমিশন, আইন কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। এটা হলো জুলাই সনদে। সেখানে এখানে আপনার রাজনৈতিক দলের মধ্যে 9টি রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার মধ্যে বিএনপিও আছে। আর নোট অফ ডিসেন্টের ব্যাপার বলা আছে অবশ্যই কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইস্তেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তার মানে আপনার এই যেটা আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছেন তাতে করে আপনার বিএনপি যেটা মেনেছেন, বিএনপি হলো যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ, তথ্য কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ, আইন কমিশনের চেয়ারম্যান নিয়োগ, এখানে এনার্জি রেগুলেটরি আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিচ্ছে। তাহলে এখন নোট অফ ডিসেন্টের ব্যাপারে বলা আছে যে রাজনৈতিক দলগুলো সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে বা ক্ষমতা আসবে, তারা তাদের মতো করে সেটা বাস্তবায়ন করতে পারবে। তাহলে এটা বিএনপি যেভাবে চাইছে সেইভাবেই আপনার এখন 2টা প্রশ্ন নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই 2টার বাদ দিয়ে যে 4টার ব্যাপারে একমত হয়েছে, 4টা আপনার ক্ষমতা রাষ্ট্রপতির সাথে অতিরিক্ত যুক্ত হচ্ছে। এছাড়া রাষ্ট্রপতি তো আপনার বাংলাদেশে আরও অন্যান্য যেসব ক্ষমতাগুলো আছে সেটা আর কি, এটা মোটামুটি একটা ভারসাম্য। এর আগে তো রাষ্ট্রপতি কোনো ক্ষমতাই ছিল না। আমরা জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্রপতিকে বেশ কিছু নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। আর রাষ্ট্রপ্রধান সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির ক্ষমতা সব জায়গায় একটু আপনার যেটা বাকশাল আমলে বা আওয়ামী লীগ আমলে যেটা সংবিধান ছিল, প্রথমে আপনার সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শাসিত সরকারের মধ্যে তখন সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রী, আবার যখন বাকশাল করেছে তখন সমস্ত ক্ষমতা রাষ্ট্রপতির। পরবর্তী 1979-এ চেক অ্যান্ড ব্যালেন্স করে মোটামুটি রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দিয়ে আপনার একটা পরবর্তী 5ম সংশোধনী করা হয়েছে। আর এইবার মোটামুটি রাষ্ট্রপতিকে আরও 4টা ক্ষমতা দেওয়ার পরে রাষ্ট্রপতি পদটা আলংকরিক এবং তাৎক্ষণিকভাবে আপনার এইসব নিয়োগের ক্ষমতা পাওয়ার পর রাষ্ট্রপতি পদটা আলংকরিকের চাইতেও কিছু নির্বাহী